একটু যদি কথা বলা সম্ভব হয়। ডক্টর সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনারা যদি এবার ধর্মঘটের পথে হাঁটেন, যদি পেন ডাউন করেন, তাহলে রাজ্যের চিকিৎসা পরিষেবার কি হবে? আমরা কখনোই চাইছি না রোগীদের পরিষেবা বন্ধ হোক, এবং আমরা বারবার যেটা বলছি, সিনিয়র ডাক্তাররা বেশি করে কাজ করে জুনিয়র ডাক্তারদের যেটুকু খামতি সেটুকু সামলে দেওয়ার চেষ্টা করছেন যতটুকু তাদের ক্ষমতা আছে। এবং আমরা উল্টো দিকে মনে করি যে সরকারের কাছে যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো সরকারের পক্ষে অবশ্যই পূরণ করা সম্ভব। এবং আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা সবসময় ভীষণ প্রোঅ্যাক্টিভ হিসাবে দেখেছি, যে তারা যে কোনো সিচুয়েশনে তিনি ঝাঁপিয়ে পড়ে সমাধান করার চেষ্টা করতেন, সেটা ঠিক ভুল লোকে যাই মনে করুন না কেন। কিন্তু এইবার কিন্তু আমরা প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে একটা ভীষণ রিলাক্টেন্স বা ঔদাসীন্য দেখতে পাচ্ছি, যেটা আমাদের ভীষণই পীড়া দিচ্ছে। আপনি প্রথম গিয়েছিলেন অভয়ার বাড়ি এবং সমস্ত রিপোর্ট আপনি খতিয়ে দেখেছিলেন? আপনারা গিয়েছিলেন এবং সমস্ত রিপোর্টগুলো আপনারা দেখেছিলেন। কি মনে হচ্ছে এখনো পর্যন্ত, এই যে ভেঙে ফেলা হলো কনফারেন্স রুম, এই যে একাধিক ঘটনা পরপর ঘটলো, আসল দোষী কি সত্যিই সাজা পাবে? কারণ এই মুহূর্তে আর দ্বিতীয়বার পোস্টমর্টেম করার কোনো উপায় নেই। যে স্যাম্পল নেওয়া হয়েছিল সেই স্যাম্পল যথাযথ স্টোর করা হয়নি, সুপ্রিম কোর্টও এগুলো বলেছে। তাহলে এখন উপায় কি? অ্যাকচুয়ালি আমরাও মনে করেছিলাম এটা একটা ঘৃণ্য অপরাধ এবং এটি দুষ্কৃতকারীদেরই কাজ। কিন্তু পরের পর এক স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন এমন কতগুলো কাজ করেছে যাতে আমাদের মনে সন্দেহ ক্রমশ ধানা বাজছে। আপনারা দেখছেন, মিডিয়ায় আসছে, সাধারণ মানুষও মনে করছেন যদি প্রশাসনের কোনো স্তর জড়িত না থাকে তাহলে এত কেন অভয়ার বাবা মার প্রতি এত মিথ্যাচার, কেন তাদের দেখতে না দেওয়া, কেন সেমিনার রুম বা তার পাশের রুমকে অল্টার করার চেষ্টা, কেন রাত্রিবেলা পোস্টমর্টেম করা, কেন অন্য হাসপাতালে নিয়ে গিয়ে পোস্টমর্টেম না করা, কেন পুলিশ প্রশাসনের এত ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ওনার বাবা মা যে অভিযোগ করছেন ওনাদের মুখ বন্ধ করার চেষ্টা। পরের পর এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং আমাদের সন্দেহটাকে আরো দৃঢ় করছে যে প্রশাসনের কোনোভাবে যোগ থাকার কারণেই এখন অবধি সুবিচার হচ্ছে না। আপনারা যদি পেন ডাউন করেন তাহলে কি সেক্ষেত্রে যে প্রাইভেট হসপিটালগুলো রয়েছে সেগুলোকে আওতায় আনতে বলবেন? অবশ্যই সিনিয়র ডাক্তারদের যদি বাধ্য হতে হয় কর্মবিরতি করতে, তাতে প্রাইভেট গভর্নমেন্ট সব থাকবে। কিন্তু আমরা বারবার করে বলছি, আমরা এখনো মনে করি যে সরকারের সামান্য সদিচ্ছা, সামান্য উৎসাহ, সামান্য সহানুভূতি পেলে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে পারতেন। অনেক ধন্যবাদ আপনাদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর তমনাশ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, একটা কথা আপনারা বললেন যে যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম আঘাত আসে, কোনো রকম শাস্তি নেমে আসে, আপনারা সিনিয়র ডাক্তাররা কি ধরনের পথে আপনারা হাঁটবেন, কি করবেন, যদি আরেকবার বলেন। আমরা এটা কখনোই চাইবো না কি আমাদের যে প্রাথমিক দায়িত্ব অ্যাজ এ চিকিৎসক হিসেবে মানুষের চিকিৎসা করা, তাদের স্বাস্থ্য সঠিক রাখা, আমরা এটা কখনোই চাইবো না যে সেখানে কোনো ব্যাঘাত ঘটুক। কিন্তু আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা যদি দেখি আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ভাই বোনেরা, তারা যদি কোনো আক্রমণের মুখে পড়ে, সে যে কোনো ধরনের আক্রমণের মুখেই হোক, আমরা তাদের সিনিয়র হিসেবে, তাদের টিচার হিসেবে, তাদের দাদা হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং প্রয়োজনে আমরা সাধারণ মানুষের কাছে করজোড়ে নিবেদন করব যে আপনাদের যদি কোনো কষ্ট হয় আমাদের আন্দোলনের জন্য আমাদের ক্ষমা করবেন। এবং সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই চাইবো না, প্রয়োজন হলে ওপিডি বয়কট, দরকার হলে আমরা পেন ডাউন করব, এমার্জেন্সি সার্ভিস আমরা ততদিন অবধি বজায় রাখবো যতদিন না মনে করবে সরকার যে এই দাবিগুলো যুক্তিসঙ্গত এবং আমাদেরকে বাধ্য না করে কোনো আন্দোলনে সেরকম জায়গায় যেতে। কিন্তু সিনিয়র ডাক্তাররা যদি আন্দোলনের পথে হাঁটেন তাহলে তো গোটা রাজ্যের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়বে, সাধারণ মানুষের তাহলে কি হবে? এটা আমরা প্রথম থেকেই সেজন্য বলছি, আমাদের এই আন্দোলনের সাথে সাধারণ মানুষ আছেন, সমস্ত ধরনের মানুষ আমাদের সাথে আছেন। এই লড়াই মানুষের সাথে আমাদের না, এই লড়াই প্রশাসন এবং সরকারের একটি অংশের সাথে। আমরা মনে করি সরকার এবং প্রশাসন সংবেদনশীল হবে, তারা মানুষের চিকিৎসার কথা ভাববে, চিকিৎসা ব্যবস্থার কথা ভাববে এবং এই ভাবনা থেকেই আজকে যে আন্দোলনের যে যুক্তিসঙ্গত দাবিগুলি উঠেছে, যে ডিউটিরত অবস্থায় আমাদের বোনটা যেভাবে নৃশংসভাবে খুন হয়ে গেল, তার বিচার
করার জন্য যে প্রপার ইনভেস্টিগেশন সেটা করবে, কারণ ইনভেস্টিগেশন প্রপার না হলে ট্রায়াল প্রপার হবে না, ট্রায়াল প্রপার না হলে দোষীরা শাস্তি পাবে না। এই পথে সরকার নিশ্চয়ই সাহায্য করবে। আমরা দুঃখের সাথে বলছি, কিছু কিছু জায়গায় সরকারের যে সদর্থক ভূমিকা নেওয়ার দরকার ছিল অতীতে, সেটা নেয়নি। সেই জন্যই আজকে এই অবস্থায়, 1 মাস গড়িয়ে যাওয়ার পরেও এই অবস্থায় আমাদের ছেলেরা প্রায় 60 ঘন্টা ধরে রাস্তায় বসে আছে। এই অবস্থার জন্য আবারও আবেদন, সরকার সংবেদনশীল হবে, সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষের কথা ভেবে চিকিৎসকদের এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল হবে এবং এই যুক্তিসঙ্গত দাবিগুলিকে মেনে নেবে। একটা দাবি গতকাল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে উঠছিল যে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান, নারায়ণ স্বরূপ নিগম যিনি স্বাস্থ্য সচিব তার পদত্যাগ দাবি করা হয়েছে। তিনি মেল পাঠিয়েছিলেন, যেটাকে মেনে নেয়নি কোনোভাবেই জুনিয়র চিকিৎসকরা। আপনারা কি তাদের সঙ্গে আছেন? এই যে দাবি নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ, বিনীত গোয়েলের পদত্যাগ, আপনারাও কি সেই পথেই হাঁটছেন? এই যে 5 দফা দাবি আছে, তার প্রথম দাবি অভয়ার খুনিদের খুঁজে বের করা এবং তাদের শাস্তি দেওয়া। আমরা যদি দুপা পিছিয়ে যাই দেখতে পাবো অভয়ার খুনিদের বের করার জন্য যে ইনভেস্টিগেশন, তার জন্য যে এভিডেন্স, সেই তথ্য প্রমাণ লোপাটের একটা এক্সাম্পল দিলে বুঝবেন, একটা উদাহরণ, যে সেমিনার রুম তার লাগোয়া যে ঘর, সেই ঘর ভাঙবার যে অর্ডার, সেই অর্ডার স্বাস্থ্য ভবনের প্রিন্সিপাল সেক্রেটারি নিগম স্যারের কাছ থেকেই গেছে। তিনিও এটা জানতেন, ডিএমই ডিএইচএস এটা জানতেন যে সেই সেমিনার হল ভেঙে ফেলা হচ্ছে। তাহলে আমরা কি এটা ধরে নিতে পারি না যে এই এভিডেন্স লোপাটের পুলিশ যেমন একটা অংশে আছে, আরেকদিকে স্বাস্থ্য দপ্তরের যারা কর্মকর্তা অধিকারী, যারা অফিসার্স, তারাও জড়িত আছেন? তাহলে আমরা কেন জুনিয়র ডাক্তারদের এই যে দাবি যে স্বাস্থ্য ভবন অভিযানে স্বাস্থ্যকর্তা যারা আছেন, যারা দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি, স্বাস্থ্য দপ্তরের যে দুর্বৃত্তায়ন এবং তার যে ফলস্বরূপ আমাদের বোনটির মৃত্যু এবং খুন, সেই খুনের সাথে কোনো না কোনোভাবে তারাও জড়িত, তাই জন্যই তাদের যে সাফাই অভিযান, তার সাথে আমরা পুরোপুরি আছি। অনেক ধন্যবাদ স্যার। আইএম এর তরফ থেকে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল শাখা, স্যার আপনার নামটা যদি। ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আইএম এর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে যে তারা এখনো পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না, কারণ সন্দীপ ঘোষের ব্যাপারটা সামনে এসেছে, বিরূপাক্ষ, অভিজ্ঞ দে, আইএম এ কেন ব্যবস্থা নিচ্ছে না এখনো? না, আমার মনে হয় অভিযোগটা ঠিক না, কারণ আইএমএই প্রথম যারা সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে। এই জিনিসটা একটু জেনে নিতে হবে। আইএমএ বেঙ্গল রাজ্য শাখা, প্রথমত রাজ্য শাখার তো কাউকে সাসপেন্ড করার অধিকার নেই। সেই জন্য আমরা প্রথম যেটা করি, আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে জানাই এবং কেন্দ্রীয় নেতৃত্বর পক্ষ থেকে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়। পরবর্তীকালে এই দুর্নীতি চক্রের মূল মাথা হিসাবে যার নাম উঠে আসছে, সেই সুশান্ত রায়কে আইএমএ সাসপেন্ড করেছে এবং পরবর্তীকালে আরও এই যে বিরূপাক্ষ অভিক, আপনি জানবেন যে অভিক যে আইএমএ শাখার সদস্য, জলপাইগুড়ি শাখা থেকে তাকে সাসপেন্ড করার জন্য অলরেডি বেঙ্গল আইএম এর কাছে লিখিত। সাধারণ মানুষের দাবি অনেক, কারণ সাধারণ মানুষ এটাই বোঝে যে আইএমএ যারা লাইসেন্স দিয়েছে তারা প্রয়োজনে লাইসেন্সটা কেড়েও নিতে পারে। এই যে সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে কি কোনো কড়া পদক্ষেপ আইএমএ নেবে? না, এখানে একটা ভুল হচ্ছে। আইএমএ কাউকে রেজিস্ট্রেশন বা লাইসেন্স দেয় না। আইএমএ হচ্ছে একটা সংগঠন।